কারণ একটা বয়সে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ বোধহয় খুব পেছন ফিরে দেখতে ভালোবাসে। তো আমিও পেছন ফিরে দেখতে ভালোবাসি, যদিও আমার বন্ধুদের খুঁজে বেড়াই যেভাবে শ্রীকান্ত ইন্দ্রনাথকে খুঁজে বেড়াতো। তো এভাবে খুঁজতে খুঁজতে গিয়ে যখন আমি পৌঁছে যাই জানো মহিমালয়ে, সেই মহিমালয়ে গিয়ে যখন দেখি আমি শক্তিবাবু, জিতেন নাগ, শক্তিবোধ ব্রহ্মচারী, জিতেন নাগ, সুবোধ পাল, পিকে রায় সবাই আড্ডা মারছেন, জমিয়ে আড্ডা মারছেন। মহিন্দা ল্যান্টন জ্বালিয়ে বসে আছে, লাইট ছিল না, ইলেকট্রিক ছিল না। আমরা বলতাম আমাদের কফি হাউস, আমরা বলতাম আমাদের কফি হাউস। এইখানের মধ্যে দাঁড়িয়ে যারা আসতেন, অনেকেই আসতেন, তখন তো আমাদের বয়স কত, আমরা যেতাম দেখতাম। এবং সত্যি কথা বলি কি, তাদের স্নেহ স্পর্শ পেয়েছিলাম বলেই হয়তো আজকে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছি। নমস্কার সবাইকে, শিবানী এক্সপ্লোরার পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিলচরের সুপরিচিত একজন নাগরিক দীপক সেনগুপ্ত স্যার স্বাগত জানাচ্ছি শিবানী এক্সপ্লোরার পডকাস্টে। আপনার মূল্যবান সময়টুকু দিয়ে শিবানী এক্সপ্লোরার পডকাস্টে এসছেন। আমরা ওনাকে সবাই জানি, আজকালকার সোশ্যাল মিডিয়ায় উনি ভীষণভাবে লেখালেখি করেন, খুব প্রিয় ওনার লেখা আমরা সব জায়গায় পেয়ে থাকি। তো আজকে আমরা বিশেষ কিছু জানবো, একাল সেকাল কিভাবে ছিল আগে শিলচর আর বর্তমানের কি অবস্থা, কি রূপ নিয়েছে, সবকিছু আমরা একটা আড্ডায় বসেছি, সবকিছু আপনারা সাথে থাকবেন। আর সত্যি ওনার লেখা মানে কি বলবো আপনাদেরকে, খুব ভালো উনি লেখেন, কলামিস্ট একজন। তো সাথে থাকুন, দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার পডকাস্ট। নমস্কার। প্রথমেই ধন্যবাদ শিবানী, তোমাকে। অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল তোমার এখানে আসার। সত্যি কথা বলতে কি, অনেকেই আমন্ত্রণ জানায়, সব আমন্ত্রণে সাড়া দিতে মন চায় না, কিন্তু কোনো কোনো আমন্ত্রণ পাওয়ার জন্য আকুলি বিকুলি করি। তোমার থেকে আমন্ত্রণ পাবো এমনটা আমার আশা ছিল, এবং যখন পেলাম সত্যি মনটা খুব ভালো। কারণ এই মুহূর্তে শিবানী এক্সপ্লোরার একটা খুব ভালো জায়গা পেয়েছে। এবং সবচেয়ে বড়, আমি যে কথাটা বলবো আমাদের মূল আলোচনায় আসার আগে, যে যে আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা নিয়ে তুমি এই সোশ্যাল মিডিয়াতে পডকাস্ট করে যাচ্ছ বা বিষয়গুলোকে তুলে ধরছো, বিশেষ করে গত কিছুদিন আগে শিলচরের রাস্তাঘাট নিয়ে বা সনবিল নিয়ে, আমি বলবো কি জানো, যে জাতীয় স্তরে আমরা যাদেরকে দেখি, আমি বলবো তাদের সমতুল্য। এবং এই প্রান্তিক শহরে দাঁড়িয়ে তোমার মতো একজন ডিজিটাল মিডিয়াতে এত অ্যাক্টিভিস্ট আমার খুব ভালো লাগে। আমি আজকে এসেছি, আমি যতটা জানি, খুব কম জানি, যতটা জানি চেষ্টা করব শেয়ার করার জন্য। অসংখ্য আমি ধন্যবাদ অনেক আপনাদের ধন্যবাদ তোমাকে। সুন্দর মন্তব্যের উৎসাহে আমি এগিয়ে যাচ্ছি, এভাবেই সাথে থাকবেন সব সময়। তোমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি তো মানে সাহিত্য জগতে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, তো শিলচরকে কেন কবির শহর বলা হয় সেটা সম্পর্কে আমার একটা বিরাট প্রশ্ন মনে যাচ্ছিল এতদিন ধরে, সেটা আজকে আমরা শুনবো। ঠিক যেভাবে না কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, বা ধরো জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি, আমাদের শহরের একটা নাম আছে, এটা হলো কবির শহর। তার একটা অত্যন্ত গৌরবময় একটা ইতিহাস আছে। 60-এর দশকে শক্তিবোধ ব্রহ্মচারী, বিজিত ভট্টাচার্য, তারপর আরো অনেকেই এই কবির শহরের জন্ম দিয়েছিলেন। যদিও প্রদীপ জ্বালানোর আগে তো সলতে পাকানো থাকে। তো আমি এই ক্ষেত্রে দেবেন্দ্র পাল চৌধুরী, অশোক বিজয় রাহা, তাদের কথা বলবো। আরেকটা কথা বলা উচিত, যখন শিলচরের, আমি জানো সত্যি কথা বলি, এটা আমার জন্মশহর, তো আমি অসম্ভব গর্ববোধ করি আমি শিলচরে জন্মেছি বলে। কারণ এই প্রান্তিক শহরে দাঁড়িয়ে রামকুমার মজুমদার, তুমি ভেবে দেখো, সেই সময়ে মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে তিনি পত্রোত্তর যুদ্ধ করেছেন। বীরাঙ্গনা পত্রোত্তর কাব্য, মাইকেল মধুসূদন বাংলা সাহিত্যের এই প্রথিতযশা মানে সাহিত্যিক কবিকে তিনি দস্তুর মতো তিনি প্রত্যাহ্বান জানিয়েছেন। তো আমি এই শহরের গর্বকে বুকে নিয়ে আমি চলতে চাই, এই শহরে মরতে চাই। তো যে কথাটা তুমি বললে কবি শহর, তো ঠিক 60-এর দশকে অতন্দ্র যুগ বলে একটা যুগের শুরু হলো, অতন্দ্র যুগ। আচ্ছা। একই সময়ে কলকাতাতে কৃত্তিবাস যুগ চলছিল, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। কি আশ্চর্য দেখো, কৃত্তিবাস যুগের সঙ্গে, কৃত্তিবাসীদের সঙ্গে আমাদের অতন্দ্র যুগের কবিদের একটা আত্মিক সেতু তৈরি হলো। সুনীল গঙ্গোপাধ্যায় শিলচর আসতেন, শক্তি চট্টোপাধ্যায় শিলচর আসতেন, শিলচরে আরেকজন মহিলার নাম না করলেই হয় না, রুচিরা শাম। আর এই রুচিরা শামের কথা যদি আমি একটু বলতে যাই, তাহলে বলি, রুচিরা শামের বাবার নাম নগেন্দ্র শাম, নগেন্দ্র শামের মার নাম হচ্ছে মালতী শাম। এই নগেন্দ্র শাম, মালতী শাম সেই সময়ে দাঁড়িয়ে
প্রাক স্বাধীনতা যুগে এই শিলচর শহরের নারী স্বাধীনতা, নারী মুক্তি, মেয়েদেরকে থিয়েটারে আনা, মেয়েদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা, তো এই কাজগুলো করে গেছেন। তো এই শক্তি চট্টোপাধ্যায়, আমি একটা কথা বলি প্রায় সময়, তোমাদের ছিল শক্তি চট্টোপাধ্যায়, আমাদের আছেন শক্তিবোধ ব্রহ্মচারী, দুই শক্তি, দুই বাংলার, এটাই আর কি আমাদের অসম্ভব। এই এই ইতিহাসটা অত্যন্ত গৌরবের ইতিহাস, খুব গর্বের ইতিহাস। গদ্য সাহিত্য বিষয়ে কিছু যদি বলেন আপনি উপকৃত হব। গদ্য সাহিত্য এবং নাটক দুটোকে আমি একসঙ্গে বলিনি, কারণ আমাদের সময়ের ব্যাপার আছে। তো নাটক, গদ্য সাহিত্য, নাটক যে কথাটা বললাম না, যে 1904-এ প্রথম শিলচর প্রসেনিয়াম নাটক হলো। প্রসেনিয়াম নাটক, এটা কিন্তু খুব একটা ঐতিহাসিক। শিলচরে যারা ডাকঘর, পোস্ট অফিসে যারা চাকরি করতেন, তারা এই নাটকটা করলেন 1904-এ। আর 1911-তে শিলচরে আরডিআই হলের জন্ম হলো। আরডিআই হল, হ্যাঁ, যেটা এখন নেই, যেটা এখন আমাদের নিজেদের। আমরা তো আত্মঘাতী বাঙালি, নিরস্ত্রী চৌধুরী বলেছেন, আমরা আমাদের ইতিহাসকে রাখতে পারিনি। যাই হোক, আরডিআই হলে প্রথম 1911-তে নাটক হলো। 1904-এ হলো গভর্নমেন্ট বয়েজ স্কুলে, কারণ গভর্নমেন্ট বয়েজ স্কুল কিন্তু 1861 বা এইরকম সময়ে তৈরি শুরু হয়েছিল। তো গভর্নমেন্ট বয়েজ স্কুলে এই নাটকটা হয়েছিল 1904-এ, প্রসেনিয়াম নাটক। তার আগে ছিল আমাদের যে লোকনাটকগুলো। লোকনাটকে আমি যাচ্ছি না, আমি ইতিহাসটা শুরু করছি 1904 থেকে। তার পরবর্তী সময় তুমি জানো, আমাদের এখানকার ছেলে তীর্থঙ্কর চন্দ্র, আমাদের যিশুচন্দ্র নাটক লিখেছেন। আর এখন তো নাটকের জোয়ার এসছে। আর গল্পের কথা যদি বলি, গদ্য সাহিত্যের কথা যদি বলি, তাহলে বলবো আমি শ্যামলেন্দু চক্রবর্তী, গণেশ দে, তাদের কথা। তারা এই উপত্যকার একটা গদ্য সাহিত্য, দেখো এই যে গল্পগুলো, এই গল্পগুলো মধ্যে আমাদের শিলচরের গ্রাম, শিলচরের কথা, শিলচরের আলো হাওয়া রোদের কথা উঠে এসছে। আমরা যদি শ্যামলেন্দু চক্রবর্তীর গল্প পড়ি, আমরা যদি গণেশদের গল্প পড়ি, গণেশদের মেয়ে মেঘমালার গল্প পড়ি, বা এখন অনেকেই আছে, শান্তশ্রীরা লিখছে, অনেকেই লিখছে, এই গল্পগুলোতে কি হয়, শিলচরের রাস্তাঘাট, মানুষ, এই সব কিছু উঠে এসছে। একটা জনজীবনের প্রতিচ্ছবি আমরা পাই। হ্যাঁ, না হলে এমন কলকাতায় আজকে যদি আমি তারাশঙ্করের লেখায়, যেমন আমি তারাশঙ্করের জায়গা পাই, সমরেশ মজুমদারের লেখায় কিন্তু আমি আমার শিলচরকে পাই না খুঁজে। আমার শিলচর, আমার বরাক উপত্যকাকে যখন আমি খুঁজতে যাই, কাছাড়ের গ্রামগুলোকে যখন খুঁজতে যাই, তখন আমি দেখি গণেশ দে, তারপর শ্যামলেন্দু চক্রবর্তী, পরবর্তী সময় মেঘমালা, তাদের কথাই। খুব সুন্দর, আমরা আলোচনা করছি, অনেক কিছু জানছি, অনেকদিন পর আমি ওনাকে পেয়েছি, সবকিছু আপনাদের সাথেও শেয়ার করছি। আর যারা জানা নেই, আমরা আজকে সবাই জানবো ওনার থেকে অনেক কিছু। সাথে থাকুন, দেখতে থাকুন। কবিতা, গদ্য সবকিছু গেল, এবার একটু সিনেমার কথাটা বলেন, যেহেতু আপনি একটা রিসেন্ট সিনেমা করেছেন, আমরা দেখেছি। না, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, আমি বলবো কি জানেন, আমার যখন ওই যে বলে না আজকাল যে 56 ইঞ্চি স্ফীতবক্ষ, আমি যখন শিলচরের গৌরবময় ইতিহাসকে যখন আমি চিন্তা করি, তখন আমার সত্যি আমার বুকটা ফুলে ফেপে 56 ইঞ্চি হয়ে যায়। মণি ভট্টাচার্য, সেই কবে বিংশ শতকে মণি ভট্টাচার্যের সিনেমা, এই শহরের ছেলে, সেন্ট্রাল রোডের বাসা। মণি ভট্টাচার্য তখন তো বোম্বে বলতো, এখন তো মুম্বাই বলে। বোম্বেতে গিয়ে ওয়াহিদা রহমান, সুনীল দত্ত, তাদের নিয়ে সিনেমা করেছেন, নার্গিস দত্তকে নিয়ে সিনেমা করেছেন, যার সিনেমা কান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছে। আর ভাবতে গেলে আশ্চর্য লাগে, এই শিলচরের ছেলে বোম্বেতে গিয়ে সিনেমা করে কান ফিল্ম ফেস্টিভ্যালে চলে গেছেন, যেখানে একটু মনোনয়ন পাওয়া একটা অনেক বড় ব্যাপার। আর শিলচরে পরিকাঠামো নেই, কোনো ফিল্ম সিটি নেই, কিন্তু এই শিলচরে দাঁড়িয়ে দেবব্রত চৌধুরী সিনেমা করেছেন। বাণিজ্যিক সিনেমাও চেষ্টা করা হয়েছিল, টনি বণিক, শ্যামল বণিক চেষ্টা করেছিলেন, মহাদেব বণিকরা চেষ্টা করেছিলেন। বর্তমান সময় শর্মিষ্ঠা চেষ্টা করে যাচ্ছে, আরো অনেকেই, আমি নামগুলো ঠিক, হ্যাঁ, শান্তনু পাল একটা ডকুমেন্টারি সিনেমা করেছে। ডকুমেন্টারি সিনেমা অনেকেই করছেন, হ্যাঁ, ডকুমেন্টারি সিনেমা অনেকেই করছেন। তো আমাদের এখানে তো সেই অর্থে পরিকাঠামো নেই, তবুও চেষ্টা হচ্ছে। এই যে জনজীবন, এই জনজীবনের ভেতরে একটা বাঁচার একটা অসম্ভব একটা অন্তর্নিহিত একটা শক্তি, তাগিদ আছে। নাটক, কবিতা, গল্প, উপন্যাস, সবকিছুর মধ্যে, উপন্যাস,
দেবাশিস তরফদারের লেখা উপন্যাস বা আর অনেকের লেখা উপন্যাস, গণেশদের লেখা উপন্যাস, এই সব কিছুর মধ্যে কি আছে যে আমরা বাঁচবো। হ্যাঁ, ওই যে একটা গান আছে না, বাঁচবো রে বাঁচবো আমরা যন্ত্র দিয়া টান। তো আমাদের বাঁচতে হবে, কারণ এই একদিকে দেশভাগের পর ছিন্নমূল মানুষরা এলো, তারপর ভাষা আন্দোলন, তারপর ভাষিক আগ্রাসন, এত কিছুর পরও আমরা গোয়ালপাড়া হয়ে যাইনি। আমরা গোয়ালপাড়া হয়ে যাইনি, গোয়ালপাড়া বানানোর চেষ্টা করা হয়েছিল, এখনো চেষ্টা করা হচ্ছে, প্রতিদিন প্রতি মুহূর্তে সেই চূড়াগুপ্তা মানে আক্রমণ আমাদের উপর আসছে, কিন্তু আমরা বেঁচে আছি আমাদের অন্তর্নিহিত শক্তির জন্য আমরা বেঁচে আছি। জানতে চাইবো, যেটা আমরা সেকাল আর একাল দিয়ে শুরু করেছিলাম, সেকাল আর একাল বলতে আপনার মতে পার্থক্যটা কি? পার্থক্য তো অবশ্যই আছে। আমি সবসময় বলি কি জানো, এই যে মহাভারত যখন শুরু হয়েছিল টিভিতে, মহাকাল, সেই যে কালো চক্র, সময় তো সময়ের বহমানতায় সবকিছু গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, এই যে বললাম না কবি শহর শিলচর, আজ তো আর শহর বলবো না, আজ নগর হয়ে গেছে। আমরা নগরায়নের পথে পা বাড়িয়েছি। এত চোখ ঝলসানো মল, কত মল, শিলচর শহরে মল। আগে যখন না, আমার তো ৬০ বয়স, এই ৬০ বয়সে আমি যখন আমার কৈশোর যৌবনকে আমি খুঁজে বেড়াই, তখন মনে হয় একদম সেই যে মালগুড়ি ডেইজের মতো একটা ছবির মতো আমার নিটোল শহর শিলচর। প্রত্যেকটা বাড়ির সামনে উঠোন, পেছনে পুষ্কুনি, হ্যাঁ, বাড়িগুলো আসাম টাইপ, বাড়িগুলো আসাম টাইপ, যেন মনে হয়, মানে আমি বলছি তুমি তো একজন শিল্পী, আমি তো শিল্পী নই, কিন্তু আমি যদি আমার মনের মধ্যে যেন সেই মনের ক্যানভাসে যেন এই ছবিটা যেন একদম থাকে, ভাষা থাকে। হ্যাঁ, আমি বলি অম্বিকাবর্তী ছিল মণি মজুমদারের বাসা, সামনে অনেকগুলো জায়গা, পিছনে মাঠ, পুষ্করণী, প্রত্যেকটা বাড়ির পেছনে পুষ্করণী ছিল। এখন এই যে শহরটা, তার যে গ্রোথ, মানে সময়ের সঙ্গে, বরাক ভ্যালির একটা প্রাণকেন্দ্র শিলচর, 3টা জেলা, এখন তো 3টা জেলায় ভাগ করা হয়েছে, 3টা জেলার মেইন সেন্টার এইটা, বরাক ভ্যালির রাজধানী, পাশে এতগুলো গ্রামের মানুষ, তার মধ্যে কোর্ট কাছারি, অফিস আদালত, এতটা অফিস আসছে, তো মানুষ আসছে, মানুষের জনবিস্ফোরণ হচ্ছে, মানুষ আসছে, এবং আনপ্ল্যান্ড সিটি হয়ে উঠেছে। 1991-তে যখন বিশ্বায়নের যুগ শুরু হলো, সেই উত্তর বিশ্বায়ন যুগে এখন তোমার পাড়ায়, আমার পাড়ায়, সব পাড়ায় কি হচ্ছে, এক একটা ফ্ল্যাট গড়ে উঠছে, যে ফ্ল্যাটে যে বাড়িতে ছিল হয়তো 5 জন 10 জনের পরিবার, এখন সেখানে 50টা 60টা পরিবার থাকে। তাদের জল নিষ্কাশন কোন দিকে হবে, জল কোন দিকে আসবে, এই সব কিছু মিলে এই কোনো পরিকল্পনা নেই, যার জন্য বৃষ্টি হলেই জল হয়। আজকে এটা শুধু শিলচরের সমস্যা নয়, আজকের দিনে দাঁড়িয়ে, যে মুহূর্তে দাঁড়িয়ে, আজকের এই তারিখে দাঁড়িয়ে আমরা বোম্বের অবস্থা দেখছি, মুম্বাই শহর, গৌহাটি ডুবে যাচ্ছে, কলকাতা জলে থই থই করছে। তো এই একটা আনইভেন একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এবং যতই আমরা বলি না কেন ন্যাচারাল ডিজাস্টার, এখন বিজ্ঞান বলে আসলে এটা ন্যাচারাল ডিজাস্টার না, এগুলো সব ম্যানমেড ডিজাস্টার। কারণ যতই আমরা উন্নয়নের দিকে যাচ্ছি, আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, আর প্রকৃতির সঙ্গে এই যে যুদ্ধ, আমাদের প্রকৃতি তো আমাদের এভাবে থাকতে বলেনি। একটা কথা আমি না বললেই পারছি না এখানটায়, মানে পেপার ব্লক যেটা বসানো হচ্ছে, সেটা তো আমাদের সিটি, মানে যে জায়গায় গাড়ি ঘোড়া চলাচল করবে সেখানে তো বসানো উচিত নয়, কেন কি এটা তো জলে, মানে এটার নিচে জল শাক করে। তো এখন যেভাবে বসানো হচ্ছে, মানে পিচটা না উঠিয়ে ডাইরেক্ট এটার উপরেই বসানো, এটা তো আদৌ ঠিক কিনা? আদৌ তো ঠিক না এটা, কারণ এটা তো নিচের দিকে জল যাবে, জল যাওয়ার তো রাস্তা নেই, কেন কি পিচের উপরে এটা বসানো হচ্ছে। সেটা সম্পর্কে আপনি কি বলবেন, যেখানে আমাদের হসপিটাল রোডে এত আন্দোলন শুরু হয়েছে, রাস্তাঘাট উঁচা হচ্ছে উন্নয়নের নামে, কিন্তু এই যে ঘরবাড়ি এখন নিচা হয়ে যাচ্ছে, রাস্তা উপরে উঠে যাচ্ছে, এটা তো একদম আনপ্ল্যান্ড। এ বিষয়ে আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার নই, তবুও বলছি, বোম্বেতে মেইন যে শহরগুলো জায়গা, কলকাতাতে, বোম্বেতে, দিল্লিতে, সব জায়গায় কিন্তু বিটুমেন দিয়ে করা হয়, এবং বিটুমেন দিয়ে করার একটা সিস্টেমটা কি, যেমন এই জায়গাটা ক্ষত হয়েছে, তো এই জায়গাটা তুলে নিয়ে ওই জায়গায় বিটুমেনটা দিয়ে দেয়, তাহলে দুটো জিনিস হয়, রাস্তাটার ক্ষতটা আর বাড়ে না, না হলে রাস্তাটার ক্ষত বাড়তে বাড়তে যাবে। আর শিলচরে রাস্তা তৈরি হয়, তার কোনো মেনটেনেন্স হয় না, যার জন্য 1 বছর 2 বছর, কে বললো পত্রিকায় দেখলাম 3 কোটি টাকা গত বছর খরচ হয়েছে, এবার এই অবস্থা, হ্যাঁ, কর্দমাক্ত অবস্থা।
আর ব্লকগুলো তো কোনো সলিউশন না, কোনো জায়গায় ব্লক দেখি না। হ্যাঁ, ব্লকগুলো হয় কি, ছোট ছোট গলিপথে ব্লক হয়। আর আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আমি, হয়তো অনেকেই আমার সঙ্গে সহমত হবেন, আমরা যারা স্কুটি চালাই, স্কুটি কিন্তু মারাত্মক রকম স্কিড করে ব্লকে। হ্যাঁ, সুতরাং আর প্রত্যেকেই নিজের একটা হিসেব করে বাড়ি বানায়, প্রত্যেকেই বাড়ির একটা হিসেব করে বাড়ি বানায়। কিন্তু রাস্তা যদি এইভাবে ক্রমাগত উঠতে থাকে, প্রত্যেক 2 বছর পরে পরে 6 ইঞ্চি 4 ইঞ্চি করে উঠতে থাকে, তাহলে 3 বছরেই তো 1 ফুট উঠে গেল। এইভাবে প্রত্যেকটা বাসা নিচে পড়ে যাচ্ছে, বাসা নিচে পড়ে যাচ্ছে, তাহলে ঘরে জল ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো এই এই অত্যন্ত আনপ্ল্যান্ড সিটি একটা। এবং আগামীতে শুনছি আমি ফ্লাইওভার হবে, ফ্লাইওভার হলে জানি না কি অবস্থা হবে, কি দুর্দশা আমাদের কাটাতে হবে। ফ্লাইওভার হোক ভালো কথা, কিন্তু ফ্লাইওভার মানে নির্মাণকালে যে যে 1-2 বছর বা যে সময় লাগবে, শিলচরে তো অনেক কিছুই খুব লাহে লাহে হয়, এখনো ডিস্ট্রিক্ট লাইব্রেরি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, মানে যুদ্ধকালীন কোনো তৎপরতা তো শিলচর দেখা যায় না। সুতরাং আমাদের ভোগান্তি প্রচুর হবে সামনে দিয়ে। আর রাস্তাঘাট নিয়ে তো বলেই লাভ নেই। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে যখন উঠলো, লিংক রোডের যে গলিপথগুলো, যেগুলো সবাই পুরসভায় বা যারাই অনুমতি দিয়েছেন, বিল্ডিং এর জন্য তো অনুমতি দিয়েছেন, আজকে ভগবান করুক না করুক, যদি আজকে কোনো একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়, আজকে ফায়ার ব্রিগেড যাওয়ার রাস্তা আছে? রাস্তা নেই। বাসাগুলো এমনিতে এমনিতে একটা মানে জ্বলে 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 আসবে, যে কোনো কারণেই তো আগুন লাগতে পারে, ইলেকট্রিক শর্ট সার্কিট বা গ্যাস থেকে আগুন লাগতেই পারে। সুতরাং কোনো প্ল্যান নেই। শহরে যদি আগে জল, এই যে গুলদিঘি, এখন যে গুলদিঘি মলটা ছিল, গুলদিঘি মানে দিঘি ছিল, সেখানে এখান থেকে জল উঠতো, এখন এখানে কোনো জল নেই। শহরে একমাত্র এখনো ইয়েতে আছে, ওই যে নরসিংটোলার ময়দানটাতে আছে হ্যাঁ, নরসিংটোলার ময়দানটাও মানে ইয়ে করার জন্য অনেক চেষ্টা হচ্ছে, অনেকেই চেষ্টা করছেন। এখানেও যদি আরেকটা যদি মল তুলে নেওয়া যায়, ট্রাফিক। আমার এবারে আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে আজকের প্রজন্ম যারা আছে অনেক বেশি আগের থেকে সুযোগ পাচ্ছে, আমরা যেরকম পেতাম না। আপনি কি ভাবছেন, সেটা কি ওরা আরো এগিয়ে নিয়ে যাবে নাকি আপনার মনে কি? দেখো, সভ্যতার চাকা ঘুরছে এবং সভ্যতা এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে সব জিনিস এক থাকবে তেমন তো নয়। আমাদের সময় ছিল যৌথ পরিবার, আমাদের সময় ছিল সংবেদনশীলতা, আমাদের সময় ছিল পাড়ায় পাড়ায় ছেলেদের মধ্যে সংঘবদ্ধ। এখন ব্যক্তিকেন্দ্রিক মানসিকতা, যেসব ছেলেদের মধ্যে কোনো সেই রকম আড্ডা নেই, যারা কেউ বা শরীরচর্চা করতে জিমে যাচ্ছে, কেউ বা ফাস্টফুড খাচ্ছে। তো এগুলো পরিবর্তন। তবে যে কথাটা বলছি, আমরা কিন্তু কেউ আমাদের সময় কেউ আইআইটিতে যাবো চিন্তা করতে পারতাম না। এখন যেমন শিলচরের অনেক ছেলে আইআইটিতে যায়। আমাদের সময় কেউ এইমসে পড়বে চিন্তা করতে পারতো না, এখন এইমসে পড়ে। আমাদের সময় শিলচরে থেকে কেউ আইএস পাবে চিন্তা করতে পারতো না, এখন খুব বেশি না হলেও পাচ্ছে বা আগামীতেও পাবে। সুতরাং এই যে মানে এগুলো হচ্ছে কিন্তু প্রযুক্তির জন্য। প্রযুক্তি কেন, ডিজিটাল মিডিয়ায় আজকে বোম্বেতে যেটা হচ্ছে কালকে শিলচরে এটা এসে যাচ্ছে। এতে আরেকটা ভয়ের দিকও আছে। এটা তো ভালোর দিক আছে, খারাপের দিকটাও আসছে। খারাপের দিকটা আসছে এইভাবে, কারণ অপরাধ যেটা হচ্ছে নগরগুলোতে, আমাদের এদিকে অপরাধ হচ্ছে, শিলচরে অপরাধ হচ্ছে। যেমন কিছুদিন আগে শুনলাম বারুইপুরে, পশ্চিমবঙ্গের বারুইপুরে ঘটনা ঘটলো, 12 বছরের মেয়ে। তার মাত্র কিছুদিন পরে, 1 দিন না 2 দিন পরেই শুনলাম রামকৃষ্ণনগরে একটা মেয়ের উপর অত্যাচার করে খুন করা হচ্ছে। তো এই জায়গায় ভালোয় মন্দয় মিলে আলোর সঙ্গে অন্ধকার থাকবেই। সুতরাং শুধু আলো থাকবে না, শুধু অন্ধকারও নয়, এর মধ্য দিয়েই সভ্যতা এগিয়ে যাচ্ছে। আমি একটা জিনিস শুধু বিশ্বাস মানে মনে করি আর কি, যে এটা সামগ্রিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কেন জানো, আমাদের হৃদয় বৃত্তি যেটা, আমাদের মধ্যে যে ফাইনার সেন্টিমেন্ট, ভালোবাসা, প্রেম, ভালোবাসা, পারিবারিক মূল্যবোধ, এগুলো সব যেন কোনো কোনো জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো আমাদের আইআইটিয়ান হয়ে যাচ্ছে, হয়তো এইমসে চলে যাচ্ছে, হয়তো অনেক বড় অফিসার হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা রোজগার করছে, কিন্তু মানুষ যে অর্থে মানুষ না, এই মানুষটা হচ্ছে না। তার জন্য পরিবারগুলো ভাঙছে, দাম্পত্য কলহ ভাঙছে, মা বাবাকে আলাদা করে দিচ্ছে। এটা সামগ্রিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে আমরা। অনেক সময় দেখা যায় মা বাবা কষ্ট করে পাঠালেন, শেষ মুহূর্তে মা বাবার অন্তিম কাজটাও সে করতে পারছে না। একটু ছুটি পাচ্ছে না অফিস থেকে, ঘুরি ঘুরি উদাহরণ আছে, আমি নাম বলা উচিত হবে না, ঘুরি ঘুরি না, নাম বলবো না, ঘুরি ঘুরি উদাহরণ আছে এটা। হ্যাঁ, মানে
রিয়েল লাইফ আর রিয়েল লাইফ যেন এক হয়ে গেছে, যেটা মানে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, হয়তো গল্পকেও হার মানাবে এমন সব ঘটনা আর কি। যেমন আগে আমরা একটা টিভি দিয়ে আমরা সবাই এক জায়গায় বসে টিভি দেখতাম, কিন্তু আজকালকে মোবাইল হওয়াতে মানে প্রত্যেক ঘরে ঘরে এক এক রুমে এক একজন, তো আমরা সবাই আলাদা আলাদা। এর কারণে কি হচ্ছে মানে আমাদের মানে পরিবারের যে সম্পর্কগুলা মানে সুস্থ সুন্দরভাবে সেটা কমে যাচ্ছে নেই, ধীরে ধীরে। পারিবারিক বন্ধনটা নেই বলতে একদমই নেই। আগে আমরা মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে যেতাম, জি, এখন তো এটা সেই নেই। নেই। মানে একটা দিকে আছে হয়তো বা ওরা পড়াশোনায় ব্যস্ত, সময় নাই, কিন্তু তা সত্ত্বেও মানে সেই রিলেশনটা ধীরে ধীরে লুপ পাচ্ছে আমার মতে। এই আপনার মতে কি? কথাটা যেহেতু উঠলো তার জন্য বলি, এটার একটা সোশিও ইকোনমিক একটা আর্থসামাজিক প্রেক্ষাপট আছে। আর্থসামাজিক প্রেক্ষাপট হচ্ছে আমাদের ক্যাপিটালিজম যত বেশি উপরে উঠছে তত বেশি মানুষ সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, আমারটা বুঝে যাচ্ছে। হ্যাঁ, আজকে ধরো শরৎচন্দ্রের নিষ্কৃতি গল্পের সেই কোনো আগে এক একটা পরিবারে একটা বা দুটো ভাই থাকতো যারা বেকার, পরিবারের কাজ টাজ করতো। আজকাল এরকম যদি একটা দুটো ভাই বেকার থাকে, ওকে বড় ভাই ত্যাগ করবে, বলবে থাকবে না। তো এই প্রত্যেকে খুব সেলফ সেন্ট্রিক হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। একটু আগে আমি দেখছিলাম যে একটা মেয়ে তার মাকে, জন্মদাত্রী মাকে খুন করছে, এরা ভয়াবহ সময়ের মধ্যে দাঁড়িয়ে। তবে আমি মনে করি হ্যাঁ, সম্পত্তির জন্য আমি মনে করি এটাই আমার কাছে আমার সব লেখাতে ওই আসার জায়গাটাই আমি তুলে ধরি, যে ত্রয়োদশ শতকে যখন ইউরোপে যখন ঘন কালো অন্ধকার নেমে এলো, তারপরেই চতুর্দশ শতকে রেনেসাঁসের আলো ফুটে উঠেছিল। তো এতক্ষণ আমরা খুব সুন্দর একটা আলোচনা শুনলাম। অসংখ্য ধন্যবাদ। দর্শকরা নিশ্চয় আপনার এই আজকের প্রসঙ্গে এই কথাগুলো অনুপ্রাণিত হবেন আশা করছি। তো আপনি কিছু বলেন দর্শকদের। আমি শুধু বলবো একটা কথাই, এই শহরের একটা গৌরবময় ইতিহাস আছে, সেই ইতিহাস ঐতিহ্যকে জানার চেষ্টা করুন। এবং আমি জানি এটা বাস্তব সত্য যে শিলচরে হয়তো অনেকেই শিলচর ছেড়ে চলে যেতে হচ্ছে, কারণ চাকরির জন্য, জীবন জীবিকার জন্য। কিন্তু তারপরেও আমি জানি কিছু মানুষ আছেন, কিছু আজকের নবীন প্রজন্মের এমন সব ছেলেমেয়েরা আছে যারা নাটক করছে, যারা সঙ্গীত চর্চা করছে, সংস্কৃতি চর্চা করছে, সাহিত্য চর্চা করছে। আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যে আসুন আমাদের প্রত্যেকে আমাদের ঐতিহ্যকে যেন আমরা খুঁজে বেড়াই, নইলে আমরা ছিন্নমূল হয়ে যাব। আর ছিন্নমূল যদি হয়ে যায়, আমরা যতই এগিয়ে যাই না কেন আমরা মুখ থুবড়ে পড়বো, এবং আমরা আত্মবিস্মৃত জাতি হয়ে উঠবো, আত্মঘাতী জাতি হয়ে উঠবো। আমরা যেন সেটা না হই, এটাই আমার শেষ কথা, এবং এটাই এই আবেদনটুকু আমি রেখেই আজকে আমার কথাগুলো শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা আমন্ত্রণ জানাবো। অনেক গুণী জ্ঞানী মানুষ, আমরা অনেক কিছু জানতে পারলাম। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। যদি আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স হন, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে এ ধরনের আরো অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। নমস্কার। নমস্কার।